আমাদের সমাজে কিছু বিয়ে হয় ভালোবাসায়, আর কিছু বিয়ে হয় শুধু পরিস্থিতির চাপে। আজকের গল্পটা সেই পরিস্থিতির, যেখানে একটি মেয়ের শেষ সম্বল ছিল তার মায়ের শেষ ইচ্ছা, আর ছেলেটির জীবনের সবচেয়ে বড় বোঝা ছিল তার বউ। গ্রামের সাধারণ মেয়েটা যখন বিয়ের সাজে শহরের সেই বাড়িতে পা রাখলো, তার চোখে তখন অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে জানতো না তার স্বামী তাকে মানুষ হিসেবেই গণ্য করে না। শহরের আধুনিক ছেলেটির কাছে মেয়েটা কেবলই একটা আনস্মার্ট মেয়ে, যার সাথে থাকাটা তার কাছে একটা শাস্তি, অপমান, অবহেলা আর ঘৃণা। প্রতিটা দিন এভাবেই পার করছিল মেয়েটি। এরই মধ্যে যুক্ত হলো শাশুড়ির কঠোর শাসন আর ছেলেটির পিছনে পড়ে থাকা থার্ড পার্সন মেয়েটি। যে কোনো মূল্যে সে তার বউকে ঘরছাড়া করতে চায়। চারপাশ থেকে যখন সবাই মেয়েটার অর্থাৎ সেই বাড়ির বউয়ের ভেঙে যাওয়া দেখার অপেক্ষায়, তখন মেয়েটা কি পারবে নিজের আত্মসম্মান আর ভালোবাসা দিয়ে এই সংসারটাকে আগলে রাখতে, নাকি একের পর এক ট্র্যাজেডি আর ষড়যন্ত্রের কাছে হার মানতে হবে তাকে? যাদের জীবনে অনেক না পাওয়ার গল্প আছে, আজকের এই ভিডিওটা তাদের সবার জন্য। ট্রাস্ট মি, গল্পের প্রতিটা মোড় আর প্রতিটি টুইস্ট আপনাকে শুধু কাঁদাবে না, আপনার মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে যাবে। সংসার কি শুধু একটা আইনি সম্পর্ক, নাকি এর চেয়েও বেশি কিছু? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোদেলা সকাল, বাড়ির উঠানে দড়িতে ভেজা কাপড় শুকাতে দিচ্ছে ক্ষীরাত। সাধারণ এক গ্রাম্য মেয়ে, যার কাঁধে এখন সংসারের পুরো দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি টিউশন করিয়ে সে আর তার মা মাইমোনা কোনো মতে দিন কাটায়। অভাব থাকলেও তাদের মা মেয়ের মাঝে ভালোবাসার কমতি নেই। দৃশ্যপট বদলে যায় শহরের এক বিলাসবহুল ক্যাফেতে। সেখানে বসে আছে গল্পের নায়ক আসার এবং তার খালাতো বোন সারা। দুজনের মাঝে বেশ সখ্যতা। সারা মনে মনে আসারকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু আসার তাকে কেবল নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখে। এই অসম অনুভূতির টানা পড়ে নেই তাদের সময় কাটে। আসার আসলে ক্ষীরাতের মামাতো ভাই। ক্ষীরাতের মামা বাসিরাত একজন প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী। কাজের চাপে নিজের একমাত্র বোন মাইমুনার সাথে তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বললেই চলে, কিন্তু মাইমুনা তার ভাইয়ের প্রতি কোনো অভিমান রাখে না। সে নিয়মিত ভাইয়ের খোঁজ নেয়। ক্ষীরাত এটা একদম মেনে নিতে পারে না। সে বিরক্ত হয়ে বলে, মামা তো কোনোদিন খোঁজ নেয় না, তুমি কেন সারাক্ষণ ফোন করো? মাইমুনা শান্ত স্বরে উত্তর দেয়, তোর মামা অনেক ব্যস্ত থাকে, ইচ্ছা করে যে সে আমার খোঁজ নেয় না এমনটা না। মাইমুনা বাসিরাতকে ফোন করলে বাসিরাত খুব খুশি হয়, তবে পাশে থাকা তার স্ত্রী ফরিদা চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। যদিও সে মুখে কিছু বলে না। বোনকে বাসিরাত কথা দেয় যে সে খুব শীঘ্রই গ্রামে আসবে এবং কয়েকদিন থাকবে। ফোন রাখার পর বাসিরাত আফসোস করে বলে, আমি এতটাই ব্যস্ত যে আমার একমাত্র বোনের খোঁজ নেওয়ার সময়টাও পাই না, অথচ সে আমাকে কতটা ভালোবাসে। ক্ষীরাতের বাড়িতে প্রতিবেশী বাতুল খালা আসে। মাইমনের অসুস্থতার কারণে ক্ষীরাতকে একাই সব কাজ সামলাতে হচ্ছে দেখে বাতুল বেশ চিন্তিত। অন্যদিকে ফরিদা তার বোন সাহিনার মানে সারার মার সাথে বসে গল্প করছে। ফরিদা জানায় বাসিরাত মালয়েশিয়া গেছে। সাহিনার সুযোগ বুঝে বিষ ঢালতে শুরু করে। সে বলে, বোনেরা ভাইদের ম্যানিপুলেট করে হাত করে ফেলে। ভাইরা বোনের প্রতি ভালোবাসার টানে নিজের সন্তানদের কথাও ভুলে যায়। তোমার উচিত বাসিরাতের উপর নজর রাখা। ফরিদা কিছুটা প্রতিবাদ করে বলে, মাইমুনা তো ওর নিজের বোন, সাহায্য করলে সমস্যা কোথায়? এর মাঝে সারা ফিরে এলে বড়রা সারা আর আসরের বিয়ে নিয়ে আলোচনা শুরু করে। হঠাৎ মাইমুনার শরীর খুব খারাপ হয়ে যায়। বাতুল খালা তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলে ডাক্তার এক ভয়াবহ দুঃসংবাদ দেন, মাইমুনার ক্যান্সার হয়েছে, তাও আবার শেষ পর্যায়ে। তাকে দ্রুত শহরে নিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। নিরুপায় মাইমুনা কাঁদতে কাঁদতে বাসিরাতকে ফোন করে সব জানায়। বাসিরাত বিচলিত হয়ে পড়ে এবং পরের দিনই আসারকে নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শহরের হাসপাতালে মাইমুনাকে ভর্তি করা হয়, কিন্তু ডাক্তাররা জানান তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। মৃত্যু পথযাত্রী মা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি বাসিরাতকে ডেকে বলেন, ভাই, আমার হাতে সময় খুব কম, আমি চলে গেলে ক্ষীরাতের কি হবে? আমি ওর বিয়ে দেখে মরতে চাই। আবেগের বশবর্তী হয়ে বাসিরাত কোনো কিছু না ভেবেই কথা দিয়ে ফেলে, তুই চিন্তা করিস না বোন, আমি ক্ষীরাতের বিয়ে আমার ছেলে আসারের সাথেই দেব।
বাসিরাত যখন আসারকে এই বিয়ের কথা জানায়, আসার বজ্রহাতের মতো স্তব্ধ হয়ে যায়। সে বলে, বাবা, এটা কিভাবে সম্ভব? আমরা একে অপরকে চিনিও না। বাসিরাত তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে রাজি করানোর চেষ্টা করে। আসার প্রচন্ড অস্থির হয়ে ক্যাফেতে সারার সাথে দেখা করে। সব শুনে সারা খেপে গিয়ে বলে, তুমি ওই গ্রামের মেয়েকে বিয়ে করবে কিভাবে? আমাদের স্ট্যান্ডার্ড কি এক? আমি তোমাকে ভালোবাসি আসার। আসার অবাক হয়, কারণ সে জানতো না সারা তাকে ভালোবাসে। কিন্তু সারার জেদ আর অপমানে সে আরো ভেঙে পড়ে। ফরিদাও এই বিয়ের ঘোর বিরোধী। সে বাসিরাতকে বলে, তোমার বোন তো কোনোদিন টাকা চায়নি, কিন্তু মরার আগে তোমার ছেলের জীবনটা চেয়ে নিল। বাসিরাত জেগে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়িতে থাকতে হলে আমার সিদ্ধান্ত মেনে থাকতে হবে। এদিকে খিরাত যখন আসারের রুমের বাইরে দিয়ে যাচ্ছিল, সে শুনতে পায় আসার কাউকে ফোনে বলছে, এই বিয়ে আমার জন্য একটা বড় শাস্তি। খিরাত অত্যন্ত ব্যাকওয়ার্ড, ওর সাথে আমার কোনো মিলই নেই। খিরাত মায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বিয়ে ভাঙতে বলে, কিন্তু মাইমুনা তাকে শেষ রিকোয়েস্ট হিসেবে এই বিয়েটা করতে বলে। তিনি তাকে ইমোশনাল হয়ে বলেন, আমি মরার আগে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়েটা দেখতে চাই। সে খুব ভালো ছেলে, প্লিজ আমার এই শেষ রিকোয়েস্টটা তুমি রাখো। মায়ের মরণাপন্ন অবস্থা দেখে খিরাত স্তব্ধ হয়ে যায়। এদিকে সারা সহ্য করতে না পেরে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। আসার তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে সারাকে সুস্থ করে সে বুঝিয়ে বলে যে ভাগ্যের এই লিখন তাকে মেনে নিতেই হবে। পরের দিন মাইমুনার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। মৃত্যু শয্যায় থাকা বোনের শেষ ইচ্ছা পূরণ করতে আসার ও খিরাতের দ্রুত বিয়ে পড়ানো হয়। বিয়ের কিছু পরে মাইমুনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরকম একটা ঘোরের মধ্যে হঠাৎ করেই আচমকা একটা বজ্রপাতের মতো খিরাত এবং আসারের বিয়েটা পরিস্থিতির চাপে হয়ে যায়। যাই হোক, মায়ের মৃত্যুর পর খিরাত শোকে পাথর হয়ে যায়। অন্যদিকে সারাও পরিস্থিতি মেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আসার যখন সারার সাথে দেখা করতে যায়, সাহিনা তাকে মনে করিয়ে দেয়, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এভাবে বারবার সারার কাছে আসা তোমার উচিত নয়। এরপর দেখা যায় বাসিরাত তার শোকাতুর ভাগ্নি খিরাতকে সান্ত্বনা দিচ্ছে এবং তাকে জীবনের কঠিন লড়াইয়ে মন শক্ত করতে বলছে এবং সে বলে সে তার পাশে আছে। এরপর দেখা যায় সারা যেন রাতারাতি বদলে গেছে। সে আগের মতো আবারও আসারের অফিসে আসা যাওয়া শুরু করেছে। বাইরের থেকে তাকে খুব স্বাভাবিক মনে হলেও তার মনের গভীরে অন্য কোনো পরিকল্পনা কাজ করছিল। সে সারাক্ষণ আসারের আশেপাশে থাকে, এমনকি প্রায় তারা একসাথে রাতের খাবারও বাইরে সেরে নেয়। সারা এমন ভাব করে যেন আসারের বিয়েটা তার কাছে কোনো বিষয়ই না। একদিন রাতে আসার বাড়িতে ফিরলে ফরিদা এবং বাসিরাত তাকে বুঝিয়ে বলেন যে এবার তার উচিত খিরাতের সাথে সুন্দর করে সংসার শুরু করা। ফরিদা আসারের হাতে একজোড়া চুড়ি দিয়ে বলেন, এগুলো খিরাতকে দিও। ফরিদা খিরাতকেও একটি নতুন পোশাক উপহার দেন এবং তাকে নতুন জীবন নিয়ে ইতিবাচক হতে বলেন। নতুন পোশাক পরে খিরাত আসারের ঘরে বসেছিল। আসার ঘরে ঢুকে শান্তভাবে তাকে বলে, দেখো, আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, তুমিও আমাকে চেনো না, তবে আমি আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার সব রকম চেষ্টা করব, কারণ আমাদের ফ্যামিলি এটা চায়। খিরাত কোনো উত্তর দেয় না। সে আসারের সামনে প্রচন্ড অস্বস্তি বোধ করছিল। তার কানে তখনও আসারের সেই পুরনো কথাগুলো বাজছিল যে খিরাত তার যোগ্য নয় এবং এই বিয়ে আসারের জন্য এক বিরাট শাস্তি। নিজেকে গুটিয়ে নিয়ে সে আসারের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। আসার তখন তার হাতে মায়ের দেওয়া সেই চুরির জোড়া পরিয়ে দেয়। পরদিন সকালে ফরিদা খিরাতকে একটি জুয়েলারি সেট উপহার দেন এবং আসারকে সাথে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে আসতে বলেন। বাড়ির বড়রা চাইছেন তারা স্বাভাবিক হোক, কিন্তু খিরাতের মন সায় দিচ্ছিল না। সেদিন রাতে খিরাত ড্রয়িং রুমে বসে পড়াশোনা করছিল। আসার সেখানে এসে টিভির রিমোট হাতে নিয়ে তার পাশেই বসে। খিরাত এতটাই আনকমফোর্টেবল ফিল করছিল যে সে পড়াশোনায় মন দিতে পারছিল না। আসার নিজে থেকে কথা বলার চেষ্টা করলেও খিরাত কেবল ছোট ছোট উত্তরে কথা শেষ করে দেয়। আসার কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খিরাত রাজি হয় এবং আসার তাকে কফি বানিয়ে আনতে বলে। জীবন চললেও খিরাতের ভেতরটা ভেঙে যাচ্ছিল। খাবার টেবিলে বাসিরাত আর ফরিদার সাথে বসেও সে ঠিক মতো খেতে পারছিল না। অন্যদিকে আসার আর সারা প্রতিদিন নিয়ম করে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছিল। এক রাতে খিরাত লুকিয়ে তার বাতুল খালাকে ফোন করে ঠুকরে কেঁদে ওঠে। সে বলে, খালা, মা আমার সাথে ঠিক করেনি। আমার প্রতিটা মুহূর্ত মনে হয় যেন কারো জীবনে আমাকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
এই বাড়ির কারোর আমাকে প্রয়োজন নেই। সবার সামনে আমার খুব অপমান বোধ হয়। বাতুল খালা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে মা, একটু ধৈর্য ধরো। আসার ঘরে ঢুকলে খিরাত তড়িঘড়ি করে ফোনটা কেটে দেয়। পরদিন সকালে খিরাত যখন বাইরে হাঁটছিল, সারা সেখানে হাজির হয়। আগের সব রুক্ষ ব্যবহারের জন্য সে খিরাতের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দাও খিরাত, আমি আসলে বুঝতে পারিনি। খিরাত সরল মনে তাকে ক্ষমা করে দেয়। রাতেই সারা আসারকে কল করে বলে, আজ তো ছুটির দিন, তুমি আমাদের বাসায় ডিনার করবে? আমি নিজের হাতে সব রান্না করছি, না বলতে পারবে না। আসারও রাজি হয়ে যায়। মেয়ের এই কাণ্ড দেখে সাহিনা অত্যন্ত বিরক্ত হন। তিনি সারাকে জেরা করেন, আসারের বিয়ে হয়ে গেছে, এখন এসব মেলামেশার মানে কি? সারা হঠাৎ হিংস্র হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, তুমি কি চাও? আমি আসারকে ওই 2 টাকার মেয়ের কাছে ছেড়ে দেব? আমি আসারের ভালোবাসায় পাগল হয়ে গেছি মা। সাহিনা তখন তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি ভুল পথ। সারা সরাসরি হুমকি দেয়, আসার যখন আসবে তুমি তার সামনে একটা টু শব্দ করবে না। যদি আমার পথে বাধা দাও তবে আমি নিজের বড় কোনো ক্ষতি করে ফেলবো। মেয়ের এমন উগ্র রূপ দেখে সাহিনা আতঙ্কে স্তব্ধ হয়ে যান। আসার যখন সারার বাসায় পৌঁছায় তখন সারা আর সাহিনার সাথে সে খেতে বসেন। সাহিনার চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। তিনি আসারকে সরাসরি জিজ্ঞেস করেন, খিরাত কেমন আছে? একদিন ওকে আমাদের বাসায় নিয়ে এসো, সবাই মিলে ডিনার করব। কথাটা শুনে সারা রাগের চোখে তার মায়ের দিকে তাকায়, কিন্তু সাহিনা তা পাত্তাই দেন না। সারা দ্রুত আসারকে খাবার এগিয়ে দিয়ে কথা ঘোরানোর চেষ্টা করে। মেয়ের এমন নির্লজ্জ আচরণ সইতে না পেরে সাহিনা মাঝপথেই টেবিল ছেড়ে উঠে যান। আসারের কাছে পুরো ব্যাপারটি বেশ রহস্যময় মনে হতে থাকে। রাতে বাড়ি ফিরে আসার দেখে খিরাত আপন মনে পড়ছে। সে খিরাতের পাশে গিয়ে বসে এবং তার দিকে তাকিয়ে মৃদু হাসে। খিরাত একবারের জন্য মাথা তুলে তার দিকে তাকায় না। আসার ঘুমিয়ে পড়ার পর খিরাত তার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে। তার চোখে ছিল একরাশ প্রশ্ন আর না বলা অভিমান। পরদিন সকালে খিরাতের এক ঘনিষ্ঠ বন্ধু তার সাথে দেখা করতে আসে। না জানিয়ে বিয়ে করায় সে শুরুতে খুব অভিমান করলেও পরে খিরাতের অবস্থা দেখে শান্ত হয়। খিরাত তাকে জানায়, এই বিয়েটা একদম বাধ্য হয়ে করতে হয়েছে, মা আমার মত নেয়নি, আর আসরও বড়দের চাপে পড়ে আমাকে বিয়ে করেছে। এই বাড়িতে প্রতি মুহূর্তে আমি নিজেকে অপমানিত বোধ করি। তার বন্ধু তাকে সাহস দিয়ে বলে, তোর মধ্যে কোনো কমতি নেই খিরাত, আসর বরং ভাগ্যবান যে তোর মতো একজনকে সে পেয়েছে। অন্যদিকে সারা তার মায়ের ওপর প্রচন্ড বিরক্ত। সে বলে, তুমি কেন আসারের সামনে খিরাতের কথা তুললে? তুমি কেন আমাদের মেলামেশা পছন্দ করছো না? সাহিনা স্পষ্ট জানিয়ে দেন, আমি চাই না আমার মেয়ে কোনো ভুল পথে চলুক। সারা জেদ ধরে বলে, তুমি যদি সত্যি আমার ভালো চাও তবে আমি যা করছি তা করতে দাও, আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে না। এদিকে বাসিরাতের সাথে খিরাতের সম্পর্ক দিন দিন সহজ হয়ে উঠছে। রাতে বাসিরাত ফরিদাকে মনের আশঙ্কার কথা বলেন, আমি এই বিয়েটা নিয়ে কোনো ভুল করিনি তো? আসার তো আজকাল বাড়িতেই থাকতে চায় না, দুজনকে একবারও খুশি দেখলাম না। ফরিদা তাকে শান্ত করার চেষ্টা করেন। সেই রাতেও সারা কৌশলে আসারকে বাইরে নিয়ে যায় ডিনার করতে। তার লক্ষ্য একটাই, আসারকে খিরাতের কাছ থেকে দূরে রাখা। এদিকে বাড়ির বারান্দায় একা বসে ছিল খিরাত। বাসিরাত সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করেন সে এই বিয়েতে সুখী কিনা। খিরাত এবার সোজাসুজি উত্তর দেয়, আমি সুখী কিভাবে হব মামা? মা আমার সাথে ঠিক করেনি, আর আপনিও তার কথায় সাই দিয়ে ঠিক করেননি। আমার যদি আশ্রয়ের দরকার হতো তাহলে আমি কি আপনার ভাগ্নি হয়ে এই বাড়িতে থাকতে পারতাম না? আজ আমাকে কারো মাথায় বোঝা বানিয়ে দেওয়া হয়েছে। আমি বিনা আমন্ত্রণে কারো বাড়িতেও যাই না। আজ আমি কারো জীবনে অনাহত ঢুকে পড়েছি। এটা আমার জন্য অনেক কষ্টের। অন্ধকারে দাঁড়িয়ে আসার প্রতিটি কথা শুনতে পায়। পরদিন জগিং করার সময়ও খিরাতের সেই যন্ত্রণাময় কথাগুলো তার কানে বাজতে থাকে। মাঝরাতে একদিন আসার দেখে খিরাত বাইরে বসে কাঁদছে। আসার তাকে সহজ করার চেষ্টা করে এবং তাদের মধ্যকার দূরত্ব কমানোর উদ্যোগ নেয়। এমনকি সে খিরাতকে জানায় যে তার এক বন্ধুর বাড়িতে ডিনারের নিমন্ত্রণ আছে, তাই তাকে রাত 8টার মধ্যে তৈরি হতে হবে। রাতে খিরাত একটি কালো রঙের পোশাক পরে তৈরি হয়। আসার ঘরে ঢুকে তাকে দেখে থমকে যায়। খিরাতকে আজ অবিশ্বাস্য সুন্দর লাগছে। খিরাত তার চুল খোপা করে বেঁধেছিল। আসার আলতো করে তার অনুমতি নিয়ে খোপাটি খুলে দেয় এবং তার এলো কেশে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমাকে আজ সত্যি ভীষণ সুন্দর লাগছে। ডিনার শেষে ফেরার পথে আসার নিজেই কফি খাওয়ার প্রস্তাব দেয়। ক্যাফেতে গিয়ে আসার নিজের জন্য কফি অর্ডার করলেও খিরাত তার পছন্দের স্ট্রবেরি আইসক্রিম অর্ডার করে। এই প্রথম দুজনের মাঝে এক চিলতে স্বস্তি আর ভালো লাগা দেখা যায়।
পরদিন অফিসে সারা অবজ্ঞার সুরে আসারকে বলে, খিরাত তো গ্রামের মেয়ে, এত বড় পার্টিতে বোধ হয় ও আগে কখনো যায়নি। কাল নিশ্চয়ই তোমার বন্ধুদের সামনে তোমাকে এম্বারেস করেছে। আসার এবার বেশ দৃঢ় গলায় উত্তর দেয়, দেখো সারা, খিরাত অনেক স্মার্ট, আমার ফ্রেন্ডরা ওকে খুব পছন্দ করেছে। ও খুব কম কথা বলে ঠিকই, কিন্তু অশিক্ষিত একদমই নয়। সারার পরিকল্পনা ফেস্তে যায়। সে রাগে সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সারা খিরাতকে কল করে এবং একরাশ মিথ্যা কথা শোনায়। সে বলে, জানেন খিরাত, কাল রাতেও আসার আমাকে ডিনারের জন্য খুব জোর করছিল, কিন্তু আমি ওকে বুঝিয়ে তোমার সাথে পার্টিতে পাঠালাম। সারা চেয়েছিল খিরাত যেন আসারের উপর রেগে যায়, কিন্তু খিরাত চুপচাপ সব শুনে যায়। ছুটির দিনে বসার ঘরে বাসিরাত আর আসার বাজি ধরে দাবা খেলতে বসে। পাশে বসে সব দেখছিল খিরাত। সে কৌশলী ইশারায় আসারকে সেরা চালগুলো দেখিয়ে দেয় এবং আসার জিতে যায়। সেই রাতেই আসারের এক কলিগ একটি জটিল ক্যালকুলেশন নিয়ে তাকে ফোন করে। ঘরে থাকা খিরাত সংখ্যাগুলো শুনেই নিমেষে সঠিক উত্তরটি বলে দেয়। আসার বিস্মিত হয়ে বলে, বাহ, তুমি তো ম্যাথে খুব ভালো। খিরাত মৃদু হেসে বলে, আমি গণিতে বরাবরই ফুল মার্কস পেতাম। বিএসসি কমপ্লিট করেছি, ইচ্ছে ছিল মাস্টার্স করার, কিন্তু বাবার মৃত্যুর পর সব পড়াশোনা বন্ধ হয়ে যায়। আসার আবেগপ্রবণ হয়ে বলে, তুমি চাইলে এখনো মাস্টার্স কমপ্লিট করতে পারো। খিরাতের চোখে তখন স্বপ্নপূর্ণের আনন্দ। পরদিন আসার খিরাতকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক তখনই সারা ফোন করে এবং তাকে নিজের বাড়িতে ডাকে। সেখানে গিয়ে আসার জানতে পারে সাহিনা সারার বিয়ে ঠিক করেছেন। সারা আসারকে বলে, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এই জায়গা দিতে পারবো না। আসার তাকে বন্ধুর মতো বোঝায় এবং সাহিনাকে রিকোয়েস্ট করে যেন সারাকে কিছুটা সময় দেওয়া হয়। সাহিনা এতে ক্ষুব্ধ হয়, কারণ আসার নিজে বিবাহিত হয়ে সারার বিয়েতে বাধা দিচ্ছে। এটা তার কাছে অনৈতিক মনে হয়। সারা এবার খিরাতের সাথে সখ্যতা গড়ে তোলে। কথায় কথায় সে বিষ ঢুকিয়ে দেয়, জানেন খিরাত, যারা শুধু ঘর সংসার নিয়ে থাকে আসার তাদের একদমই পছন্দ করে না, বরং তাদের নিয়ে মজা করে। খিরাত অবশ্যই এসব কথা সরাসরি বিশ্বাস করে না। রাতে সে আসারের জন্য কফি নিয়ে আসে এবং দুজনের মধ্যে সারার বিষয় নিয়ে এলোমেলো আলোচনা হয়। তাদের বন্ডিং আগের চেয়ে অনেক মজবুত হতে শুরু করে। অবশেষে একদিন আসার আর সারা বাইরে ছিল। আসার জানায় তাকে খিরাতকে নিয়ে শপিং এ যেতে হবে। সারা বিদ্রুপ করে বলে, ভালোই তো, ওকে সব জায়গায় সাথে করে নিয়ে যেও, এসব জাঁকজমকপূর্ণ জায়গা তো জীবনেও দেখেনি। আসার বিরক্ত হয়ে বলে, খিরাতের ব্যাপারে তোমার ধারণা একদম ভুল। এই টাকা পয়সা বাংলোর প্রতি ওর কোনো মোহ নেই। আমি ওকে জোর করে শপিং এ নিতে চাই। ও তো বলে ওর কাছে অনেক জামা কাপড় আছে। সারা টিপ্পনি কেটে বলে, তার মানে আঙ্কেলের এই বিয়ের ডিসিশনটা তোমার জন্য ভালোই ছিল? আসার শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, একদম সঠিক। সারা ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। পরদিন সকালে খিরাত বাইরের কিছু গাছ ছায়ার নিচে দেখে মালিকের নির্দেশ দেয় সেগুলো রোদে দিতে, কিন্তু গাছগুলো আসলে ছায়াতেই রাখার নিয়ম ছিল। আসার বাড়ি ফিরে গাছগুলোকে রোদে দেখে মালির উপর প্রচন্ড চিৎকার করে। আসার যখন খিরাতকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, খিরাত ভয়ে আর অস্বস্তিতে মিথ্যে বলে ফেলে যে সে জানে না এই কাজ কে করেছে। আসার বুঝতে পারে না যে এটি খিরাতের একটি সরল ভুল ছিল। গাছের সেই ছোট মিথ্যেটা খিরাতকে সারাদিন দহন করছিল। রাতে সে আসারকে সবকিছু খুলে বলে। ভয় পাচ্ছিল বলেই সে সত্যিটা লুকানোর চেষ্টা করেছিল। আসার তাকে অভয় দিয়ে বলে, বাবা ঠিকই বলতেন খিরাত, সত্যি বলাটাই আসল বীরত্ব। আমি তোমার মতো এত সহজ সরল আর সত্যবাদী মেয়ে আগে দেখিনি। তাদের সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছায়। স্যারের বার্থডে পার্টিতে খিরাতকে নিয়ে স্যারের বন্ধুরা বিদ্রুপ করতে শুরু করলে আসার ক্ষুব্ধ হয়। পরদিন অফিসে স্যারাকে সে কড়া ভাষায় শুনিয়ে দেয়, খিরাত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মানুষ, ভবিষ্যতে ওর সাথে এমন ব্যবহারের কথা যেন চিন্তাও না করো। আসার এবার পুরোপুরি খিরাতের পক্ষ নিতে শুরু করে। খিরাত ইদানিং নিজের মনেই হাসে। সে আসারের ল্যাপটপ থেকে তার ফ্রেন্ডকে একটি ইমেল পাঠায়, যেখানে সে স্বীকার করে যে সে আসারকে ভালোবাসতে শুরু করেছে এবং তার সব পছন্দ অপছন্দকে নিজের করে নিতে চায়। আসার সেটি দেখে ফেললে দুজনের মাঝে এক মধুর খুনসুটি শুরু হয়। আসার তাকে একটি চমৎকার জুয়েলারি উপহার দেয় এবং খিরাতের সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে যায়। সুখের দিনের মাঝে নেমে আসে হঠাৎ শোকের ছায়া। বাসিরাত হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নেওয়া হয়। মৃত্যুর আগে তিনি আসারকে কাছে ডেকে বলেন, বাবা, আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে তোদের খুব সুখে রাখবো। খিরাত বড্ড সহজ সরল। এই কঠিন দুনিয়ায় ওকে আগলে রাখার দায়িত্ব এখন তোর। সেই রাতে বাসিরাত মারা যান। তার মৃত্যুতে আসার ও খিরাত দুজনেই ভেঙে পড়ে, কিন্তু এই শোক তাদের একে অপরকে
আরো কাছে নিয়ে আসে। কিছুদিন পর খিরাত আবার কলেজে যাওয়া শুরু করে। গণিতে মেধার কারণে সে পুরো কলেজে জনপ্রিয় হয়ে ওঠে। সেখানেই তার পরিচয় হয় খিজিরের সাথে। সে সারার কাজিন। খিজির খিরাতের মেধার প্রচণ্ড প্রশংসা করে এবং প্রায় অ্যাসাইনমেন্টের অজুহাতে তার আশেপাশে থাকার চেষ্টা করে। আসার শুরুতে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও ধীরে ধীরে খিজিরের অতিরিক্ত উৎসাহ তাকে অস্বস্তিতে ফেলে দেয়। ছুটির দিনে খিরাত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে আসার আবদার করে আড্ডা দেওয়ার জন্য। ঠিক সেই সময় খিজিরের ফোন এলে আসার বিরক্ত হয়। সে চায় না তাদের একান্তে কাটানোর সময়ের মাঝে অন্য কেউ আসুক। এরই মাঝে খিজিরের অ্যাক্সিডেন্টের খবর আসে। খিরাত বড় মনের পরিচয় দিয়ে তাকে রক্তদান করে। খিজির সুস্থ হয়ে কৃতজ্ঞতা জানালেও আসারের মনে এই ঘনিষ্ঠতা ভালো লাগে না। খিজির প্রায় আসারের বাড়িতে চলে আসে। আসার দেখে যে তার মা ফরিদা এবং খিরাতের সাথে খিজির খুব আড্ডা দিচ্ছে। এমনকি খাবার টেবিলে খিরাতের রান্নার অতিরঞ্জিত প্রশংসা করাটাও আসারের কাছে কৃত্রিম মনে হয়। নিজের অস্বস্তি ও ঈর্ষা আসার কাউকে বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ আপসেট হয়ে পড়ে। খিরাত তাকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে যায়। পরদিন যখন খিজির নিজে গাড়ি চালিয়ে খিরাতকে বাসায় পৌঁছে দেয়, আসারের বিরক্তি তখন চরমে পৌঁছায়। একটি আর্ট গ্যালারিতে সারার সাথে দেখা হয় খিজিরের। সেখানে প্রকাশ পায় যে খিজির আসলে সারাকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু সারা বরাবরের মতোই তাকে পাত্তা দেয় না। তার ধ্যান জ্ঞান জুড়ে কেবল আসার আজকাল বাড়ি ফিরতে দেরি করে এবং খিরাতের সাথে বেশ রুক্ষ আচরণ করে। অভিমানে খিরাত ঠিক করে সেও আসারের সাথে কথা বলবে না। রাতে আসার বাড়ি ফিরলে খিরাত তাকে ইগনোর করে। আসারও পাল্টা জেদ দেখে কথা না বলেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে খিরাত নরম হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো? কি করেছি আমি? আসার সরাসরি অস্বীকার করে যে সে তার উপরে রাগ করেনি এবং তার শীতল আচরণে খিরাত কষ্ট পায় এবং না বুঝেই উল্টো সরি বলে। আসার আর খিরাত বাড়ির বাগানে গাছ লাগাচ্ছিল। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে আসার দৌড়ে বারান্দায় চলে যায়, কিন্তু খিরাত বৃষ্টিতে ভিজতে থাকে। দূর থেকে খিরাতের হাসি মুখ দেখে আসার নিজের অজান্তেই মুচকি হাসে। খিরাত তখন আসারকে টেনে বৃষ্টির মধ্যে নিয়ে আসে। ক্ষণিকের জন্য তাদের সব তিক্ততা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যায়। এরপর একদিন খিরাতের এক বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টিতে আসার তাকে নামিয়ে দিতে যায়। সেখানে খিজিরকে খিরাতের আশেপাশে ঘুরঘুর করতে দেখে আসারের ভেতরটা ঈর্ষায় জ্বলে ওঠে। সে মনে মনে অনেক জেলাস ফিল করে। বাড়ি ফিরে সে তার মাকে ফোনে খিরাত আর খিজিরকে নিয়ে কথা বলতে শুনলে তার সন্দেহ আরো ঘনীভূত হয়। পার্টি শেষে খিরাত তাকে নিতে আসার জন্য মেসেজ দিলেও আসার তা দেখেও ইগনোর করে। খিরাত একা বাড়িতে ফিরে দেখে আসার শুয়ে আছে। আসার তাকে নিতে না যাওয়ায় সে ভীষণ অপমানিত বোধ করে। পার্টিতে খিজির সবাইকে জানায় যে তার আমেরিকায় গিয়ে পড়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। তার বন্ধু হামদ অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর বাবা তো টাকা দিতে মানা করেছিলেন, তবে এখন কিভাবে যাবে? খিজির রহস্যের হাসি হেসে বলে তার ব্যবস্থা হয়ে গেছে। পরদিন খিরাত আসারকে একটি বড় সারপ্রাইজ দিতে চায়, কিন্তু আসার এতটাই উগ্র মেজাজে ছিল যে খিরাতকে অনেক আজে বাজে কথা শুনিয়ে দেয়। খিরাত মা হতে চলেছে এই আনন্দের খবরটি সে আসারকে দিতে চেয়েও দিতে পারে না। সে সারাদিন আসারের ফোনের অপেক্ষায় থাকে, কিন্তু আসার তাকে একবারও কল দেয় না। এমনকি রাতে বাড়ি ফিরেও আসার তাকে এড়িয়ে চলে। অফিসের কাজে 2 দিনের জন্য ইসলামাবাদ যায় আসার, আর তার সাথে যায় সারা। আসার চলে যাওয়ার পর খিরাত তার শাশুড়ি ফরিদাকে সব জানায়। ফরিদা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে নিশ্চিত হওয়া যায় যে খিরাত সত্যি মা হতে চলেছে। ফরিদা তাকে অনেক সাবধানে থাকতে বলেন। রাতে বিচে একা দাঁড়িয়ে খিজিরকে বিড়বিড় করতে দেখা যায়, তার চোখে মুখে প্রতিহিংসার আগুন। সে বলে, যখন জানতে পারলাম তুমি আসারের সাথে ইসলামাবাদে যাচ্ছ এবং তুমি এখন সেখানেই আছো, আমার মনে আগুন লেগে গেছে। আমি আসারকে হেট করি। এদিকে ইসলামাবাদে আসার আর সারা কাজের অজুহাতে একসাথে অনেকটা সময় কাটাচ্ছে, যা খিরাত ও আসারের ভবিষ্যতের জন্য এক বড় হুমকির সংকেত দিচ্ছে। ইসলামাবাদে বসে আসার ফরিদাকে ফোন করে খিরাতের খোঁজ নেয়। ফরিদা কৌশলে খিরাতের প্রেগন্যান্সির খবরটি চেপে যান। রাতে আসারের খুব মনে পড়ছিল খিরাতকে। নিজের গত কয়েকদিনের খারাপ ব্যবহারের জন্য সে অনুতপ্ত বোধ করছিল। ঠিক তখনই খিরাত ফোন করে কাঁদতে কাঁদতে বলে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে আমার খুব প্রয়োজন, তোমাকে একটা বিশেষ কথা বলার আছে। আসারও তাকে কথা দেয় যে সে দ্রুতই ফিরছে। পরদিন আসারের ফেরার খবরে খিরাত খুব খুশি ছিল। এরই মাঝে ফরিদা তাকে নিয়ে খিজিরদের বাসায় যান। ফরিদা খিজিরকে দই বড়া বানানোর জন্য কিচেনে পাঠান। সেখানে খিজির আগে থেকে ওত পেতে ছিল। সে পরিকল্পিতভাবে খিরাতের গায়ে পানি ঢেলে দেয় এবং ক্ষমা চাওয়ার ভান করে তার ভেজা ওড়নাটি কেড়ে নিয়ে সাফ করতে থাকে।
খিরাত বারবার ওড়নাটি চাইলেও খিজির তা দিচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আসার ইসলামাবাদ থেকে ফিরে সেখানে পৌঁছায়। ফরিদা আসারকে নিয়ে কিচেনে ঢুকলে তারা খিরাত ও খিজিরকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। খিরাতের ওড়না খিজিরের হাতে দেখে আসার স্তব্ধ হয়ে যায়। ফরিদা চিৎকার করে খিরাতের চরিত্র নিয়ে জঘন্য অপবাদ দিতে শুরু করেন। আসার যন্ত্রণায় পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। খিরাত যখন খিজিরকে সত্যিটা বলতে বলে তখন খিজির খোলস পাল্টে ফেলে। সে নাটকীয় ভাবে বলে ওঠে, অনেক হয়েছে খিরাত, আর লোকানোর দরকার নেই। যখন সবাই জেনে গেছে তখন আমাদের সম্পর্কটা আর আড়াল না করি আমরা একে অপরকে ভালোবাসি। খিরাত স্তম্ভিত হয়ে যায়। আসার ঘৃণা ও কষ্টে সেখান থেকে বেরিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর খিজির খিরাতকে আসল সত্যিটা জানায়। সে বলে, এই সব কিছু ফরিদা আন্টির প্ল্যান ছিল। আমি এসব করতে চাইনি, কিন্তু উনি আমাকে আমেরিকায় পড়ার স্বপ্ন দেখিয়েছেন। আমি সারাকে ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমাকে অনেক উপরে উঠতে হবে। তাই সারার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। বাড়ি ফিরে খিরাত ফরিদাকে বলে, আমি জানতাম না আপনি আমাকে এতটা ঘৃণা করেন। ফরিদা তার মুখের ভাষা পাল্টে উত্তর দেন, আমার ছেলে পায়ের জুতো মাথায় তুলেছিল, এই ভুল তোমাকে শুধরাতেই হতো। 2 রুমের কোয়ার্টারে থাকা মেয়ে আমার ছেলের বউ হবে, এটা আমি কখনোই মেনে নিতে পারিনি। খিরাত যখন তার সন্তানের কথা মনে করিয়ে দেয়, ফরিদা অট্টহাসি দিয়ে বলেন, কার বাচ্চা? তুমি যদি আসারের সামনে প্রমাণ করতে পারো যে এই বাচ্চা আসারের, তবেই তুমি জিতবে। কারণ সে এখন ভাববে এই বাচ্চা তার নয়, এই বাচ্চা খিজিরের। আর খিরাত তখন বুঝতে পারে সে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে গেছে। ফরিদা চক্রান্ত করে নির্দয়তার সাথে খিরাতকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। খিরাত বৃষ্টির মাঝে দরজায় করাঘাত করলেও কেউ তা খোলে না। অসহায় খিরাত সার্ভেন্টের কোয়ার্টারে গিয়ে ডাকাডাকি করলে একজন বেরিয়ে এসে তাকে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। আসার দুপুরের দিকেই ইসলামাবাদ থেকে ফিরে এসেছিল, কিন্তু তার আগে কেন সে খিজিরদের বাড়িতে গেল তা এক বড় রহস্য। সার্ভেন্টের কাছ থেকে খিরাত জানতে পারে যে আসার আসলে দুপুরেই ইসলামাবাদ থেকে ফিরেছিল। আসার আসার পরপরই ফরিদা তাকে কৌশলে খিজিরদের বাসায় নিয়ে যান, যাতে ঠিক মুহূর্তে সে খিজির আর খিরাতকে একসাথে দেখতে পায়। সার্ভেন্ট আরো জানায়, ফরিদা তাকে করার নির্দেশ দিয়েছেন খিরাতের সাথে কোনো কথা না বলতে, নইলে তার চাকরি চলে যাবে। নিরুপায় খিরাত বাড়ির বাইরে অন্ধকারের মাঝে বসে আসারের জন্য অপেক্ষা করতে থাকে। বিচের নির্জনতায় একা হারছে আসার, তার দু চোখে অবিশ্বাস আর বুক ভরা যন্ত্রণা। সে ভাবছে খিরাত তাকে ধোঁকা দিয়েছে। তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি যখনই তার মনে পড়ছে, পরক্ষণে খিজিরের সেই বিষাক্ত কথাগুলো তীরের মতো তার কানে বাজছে। আসার বিশ্বাস করতে পারছে না যে যাকে সে এতটা ভালোবেসেছে সে এভাবে তাকে ঠকাতে পারে। গভীর রাতে ফরিদা বাড়ির বাইরে বেরিয়ে দেখেন খিরাত এখনো গেটের সামনে বসে আছে। তিনি কিছু টাকা খিরাতের দিকে ছুড়ে দিয়ে বলেন, বাড়ি থেকে চিরতরে বিদায় হতে। খিরাত টাকাগুলো ফিরিয়ে দিয়ে আকুল হয়ে বলে, এত রাতে আমি একা কোথায় যাব? অন্তত আসারকে একবার আসতে দিন। কিন্তু ফরিদার মনে দয়া হয় না। তিনি জোর করে খিরাতকে তাড়িয়ে দেন। যাওয়ার আগে খিরাত শেষ চেষ্টা হিসেবে আসারের উদ্দেশ্যে একটা চিঠি লিখে মালির কাছে রেখে যায়। সেখানে হয়তো তার শেষ সত্যিটা লেখা ছিল। অজানার উদ্দেশ্যে পথে নামা খিরাত একটি ট্রাকের পেছনে বসে ডুকরে কেঁদে ওঠে। ড্রাইভার তাকে অসহায় অবস্থায় দেখে মায়া করে এবং তাকে হায়দ্রাবাদের সেই পুরনো গ্রামে পৌঁছে দেয়। খিরাত তার বাতুল খালার বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং কাঁদতে কাঁদতে তাকে সব খুলে বলে। বাতুল খালা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং বলেন, তুই চিন্তা করিস না মা, এটাই তোর ঘর, তুই এখন থেকে এখানেই থাক। পরদিন সকালে আসার বাড়ি ফিরে খিরাতকে খুঁজতে থাকে। সে হয়তো একবার খিরাতের মুখোমুখি হতে চায়, কিন্তু ফরিদা তাকে এক ভয়ঙ্কর মিথ্যা শোনান। তিনি বলেন, খিরাত চলে গেছে আসার, খিজির এসে ওকে নিয়ে গেছে। যাওয়ার সময়ও বলে গেছে যে জোর করে বিয়ে দেওয়ায় সে কোনোদিন সুখী ছিল না। এখন যেহেতু সম্পর্কটা জানাজানি হয়ে গেছে, তাই ও আর এখানে থাকতে চায় না। মায়ের মুখে এই মিথ্যে শুনে খিরাতের প্রতি আসারের শেষ শ্রদ্ধাটুকুও শেষ হয়ে যায়। তার মনে এখন ঘৃণায় বিষিয়ে উঠছে। ফরিদার এই জঘন্য প্ল্যানে সাহিনাও যুক্ত ছিলেন। সাহিনা যখন সারাকে আসারের সাথে খিরাতের বিচ্ছেদের খবরটা দেন, সারার আনন্দের সীমা থাকে না। তার পথে থাকা একমাত্র কাঁটা এখন দূর হয়ে গেছে। সে মনে মনে ভাবতে থাকে, এবার আসারকে পাওয়ার পথে আর কোনো বাধাই রইল না। আমেরিকা যাওয়ার আগে খিজির
সারাদের বাসায় দেখা করতে আসে। খিরাতকে আসারের জীবন থেকে সরিয়ে দেওয়ায় সারা আজ খিজিরের ওপর বেশ সন্তুষ্ট। সে আজ তার সাথে অত্যন্ত নমনীয় ব্যবহার করে। খিজির গর্বের সাথে বলে, তোমার জন্য আমি মাত্র একটি ঘর ভেঙেছি সারা, তোমাকে পাওয়ার জন্য যদি আরো বড় কিছু করতে হয় আমি পিছুপা হব না। মানসিক যন্ত্রণায় আসার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফরিদা তাকে হসপিটালে নিয়ে যান। সুস্থ হয়ে বাড়ি ফিরলে আসারকে দেখা যায় ভীষণ বিষণ্ণ এবং বিধ্বস্ত। ফরিদার সুযোগ বুঝে আবারও বিষ ঢালেন আসার। খিরাত তোমার যোগ্যই ছিল না, ও একটা ধূর্ত মেয়ে, ওকে নিয়ে ভেবে নিজেকে কষ্ট দিও না বাবা। দেখতে দেখতে 14টি নির্ঘুম রাত পার হয়ে গেছে। আসার কোনোদিন তার খোঁজ নেবে, খিরাত এখনো সে আশায় তার বাতুল খালার বাড়িতেই আছে। শেষমেশ নিরুপায় হয়ে সে বাতুল খালার ফোন থেকে আসারকে কল করে, কিন্তু আসার স্ক্রিনে অচেনা নম্বর দেখেও হয়তো খিরাতের অস্তিত্ব অনুভব করতে পারে, তাই সে ফোনটি রিসিভ না করে কেটে দেয়। অফিসার প্রতিনিয়ত আসারের কাছাকাছি থাকার চেষ্টা করছে। সে চায় আসার তার কাছে মনের সব দুঃখ উজাড় করে দিক, আর সে এই সুযোগটাই নিবে। কিন্তু আসার নিজেকে প্রচন্ড কাজের চাপে ডুবিয়ে রাখে। সে সারাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ব্যক্তিগত জীবন নিয়ে সে কারোর সাথে আলোচনা করতে ইচ্ছুক নয়। খিরাতের করুণ দশা দেখে বাতুল খালা স্থির করেন তিনি নিজেই শহরে গিয়ে আসারের সাথে দেখা করবেন। কিন্তু তার ছেলে মেয়ে তাকে বাধা দিয়ে বলে, যে লোক নিজের স্ত্রীকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিতে পারে সে তোমাকে অপমান করতে দুইবার ভাববে না। সেখানে গিয়ে শুধু শুধু অপমানিত হওয়ার দরকার নেই। ফরিদা সারাকে সতর্ক করে দেন আসার যেন কোনোভাবেই আমাদের প্ল্যানের কথা জানতে না পারে। ও এখন মানসিকভাবে খুব অস্থির, এই সুযোগে তুমি ওর পাশে থাকো, ওর সঙ্গে সঙ্গ দাও। সারাও কোমর বেঁধে নামে আসারকে নিজের আয়ত্তে আনতে। সময়ের সাথে সাথে আসারও অভ্যাসবশত সারার সঙ্গ মেনে নিতে শুরু করে এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। এক রাতে খিরাতের শারীরিক অবস্থার খুব অবনতি হলে বাতুল খালা তাকে হসপিটালে ভর্তি করেন। হসপিটালের বেডে শুয়ে খিরাত শেষ চেষ্টা হিসেবে আসারের অফিসের রিসেপশনে ফোন করে। রিসেপশনিস্ট আসারকে বাঁচাতে মিথ্যা বলে যে আসার অফিসে নেই, কিন্তু খিরাত জেদ ধরে বলে, আমি জানি সে অফিসেই আছে, ওর সাথে আমার কথা বলতেই হবে। আসার পাশেই দাঁড়িয়ে সব শুনছিল। বিরক্ত হয়ে সে নিজেই ফোনটা হাতে নেয়। খিরাতের কণ্ঠস্বর শোনা মাত্রই সে বজ্র কঠিন স্বরে বলে ওঠে, খিরাত, তোমাকে আমি মানা করেছিলাম না আমাকে ফোন করতে? আমি তোমার মুখটাও দেখতে চাই না, আর তোমার কোনো কথাও শুনতে চাই না, আর কখনো আমাকে বিরক্ত করবে না, ঠিক আছে? কথাগুলো বলেই আসার ফোনটা সশব্দে আছড়ে ফেলে দেয়। ওপাশে খিরাত স্তব্ধ হয়ে পড়ে থাকে। যাকে সে নিজের জীবনের ধ্রুবতারা ভেবেছিল সেই মানুষটি আজ তার শেষ আকুতিটুকুও শুনতে নারাজ। যন্ত্রণার প্রহর গুণে খিরাতের কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। খিরাত তার মেয়ের নাম রাখে খারিম, কিন্তু মা হওয়ার এই আনন্দ স্নান হয়ে যায় যখন জানা যায় খারিম প্রিমেচিওর এবং তার হার্টে বড় ধরনের সমস্যা রয়েছে। মেয়েকে বুকে জড়িয়ে খিরাত প্রতিজ্ঞা করে যে স্বামী তাকে বিনা দোষে তাড়িয়ে দিয়েছে তাকে সে কোনোদিন ক্ষমা করবেন না। বাতুল খালাই এই কঠিন সময়ে তাদের আগলে রাখেন। দেখতে দেখতে 4টি বছর কেটে যায়। আসার আর আগের মতো নেই, তার জীবন ছন্ন ছাড়া। ফরিদা তাকে নতুন করে জীবন শুরু করতে বা বিয়ে করতে বললেও আসার তাতে সায় দেয় না। খিরাতের শূন্য স্থানে সারা সবসময় আসারের পাশে থাকার চেষ্টা করে, কিন্তু আসারের মনের গভীরের ক্ষতটা যেন কিছুতেই শুকায় না। একদিন আসারের অফিসের রিসেপশনে একজন নারী আসে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সে নিজের আসল নাম লুকিয়ে ছদ্মনামে আসারের সাথে দেখা করার অনুমতি পায়। আসার যখন তাকে ভেতরে আসার অনুমতি দেয় তখন দরজা ঠেলে খিরাত ঢুকে পড়ে। খিরাতকে দেখে আসার রাগে ফেটে পড়ে, কিন্তু খিরাজ আজ অবিচল। সে শান্ত স্বরে বলে, আমি মাত্র 10 মিনিট কথা বলবো। খিরাত টেবিলের উপর একটি ছোট্ট মেয়ের ছবি রেখে বলে, আমি এখানে আমার মেয়ের হকের জন্য এসেছি। খারিম তোমার মেয়ে আসার, ওর হার্টে ওপেন হার্ট সার্জারি লাগবে, এর জন্য অনেক টাকা প্রয়োজন, আর সেই টাকা দেওয়া তোমার দায়িত্ব। আসার চিৎকার করে তাকে বেরিয়ে যেতে বললে খিরাত তার দিকে প্রমাণের পাহাড় ছুড়ে দেয়, প্রেগন্যান্সির রেকর্ড, আর বলে, আমি যখন তোমার বাড়ি থেকে বের হই তখন আমি 5 সপ্তাহের গর্ভবতী ছিলাম। ডক্টর তাইয়েবের ক্লিনিকে খোঁজ নিলেই তুমি সত্য জানতে পারবে। আর বার্থ সার্টিফিকেট দেখিয়ে বলে, বাড়ি ছাড়ার ঠিক 5 মাস পর খারিম জন্মেছে, ও প্রিমেচিওর বেবি ছিল, চাইলে যাচাই করে নাও। রক্তের গ্রুপ দেখিয়ে বলে, খারিমের ব্লাড বি পজিটিভ গ্রুপের, যা হুবহু তোমার সাথে মিলে যায়, অথচ আমার এবং খিজিরের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। এখন বলো সে কার মেয়ে? খিরাত শেষ অস্ত্র হিসেবে ডিএনএ টেস্টের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, তোমার যদি আরো সন্দেহ থাকে তবে ডিএনএ টেস্ট করিয়ে নাও, আমার শুধু বাচ্চার অপারেশনের টাকা চাই, আমি স্ত্রীর অধিকার নিয়ে তোমার সামনে আসেনি।
খিরাত একটি ঠিকানা রেখে মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে যায়। গভীর রাত, আসার একা তার অফিসে বসে আছে। টেবিলের ওপর পড়ে থাকা খারিমের ছবিটির দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খিরাতের প্রতিটি কথা তার কানে তীরের মতো বিচ্ছে। হঠাৎ নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ছবির ওই ছোট্ট মেয়েটির চোখের মনি ঠিক যেন আসারের মতোই। রক্তের টান কি তবে সব ভুল বোঝাবুঝিকে হার মানাবে? খিরাত আসলে আসারের কাছে টাকার জন্য যায়নি। তার বন্ধু তাকে বুঝিয়েছিল নিজের আত্মসম্মান বা ইগোর কারণে যদি সে আসারের সাথে যোগাযোগ না করে এবং আসারকে খারিমের কথা না জানায় তবে ভবিষ্যতে সে অপরাধী হয়ে থাকবে। কারণ আসার খারিমের বাবা এবং মেয়ের প্রতি তার দায়িত্ব আছে এবং অধিকারও আছে। মূলত এই নৈতিক দায়বদ্ধতা থেকেই টাকা চাওয়ার বাহানায় খিরাত আসারের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এত বছর পর এমন পরিস্থিতিতে টাকা চাওয়ায় খিরাত ভেতরে প্রচন্ড লজ্জিত ও অপরাধ বোধে ভুগছিল। পরদিন সকালে আসারের সমস্ত ভাবনা জুড়ে ছিল কেবল তার মেয়ে। সে তড়িঘড়ি করে অফিসের কাজ শেষ করে সেই হসপিটালে পৌঁছায় যেখানে খারিমকে চেক আপের জন্য আনা হয়েছে। হসপিটালের বারান্দায় খারিম একা বল নিয়ে খেলছিল। হঠাৎ তার বলটি গড়িয়ে আসারের পায়ের কাছে চলে আসে। আসার পরম মমতায় বলটি তুলে মেয়ের দিকে তাকিয়ে থাকে। খারিম নিষ্পাপ চোখে আসারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি সেই ছবির বাবা তাই না? আসার স্তব্ধ হয়ে যায়। খারিম যখন তাকে জড়িয়ে ধরে জীবনের প্রথমবারের মতো আসার তার সন্তানের স্পর্শ পায়। কিন্তু সেই মধুর মুহূর্ত দীর্ঘস্থায়ী হয় না। খিরাত এসে দ্রুত খারিমকে সরিয়ে নিয়ে যায়। খিরাতের বন্ধু খারিমকে ভেতরে নিয়ে গেলে আসার খিরাতের ওপর তার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দেয়। সে চিৎকার করে বলে, তুমি এতগুলো বছর আমার মেয়েকে আমার থেকে লুকিয়ে রেখেছ। তোমার মধ্যে কি ন্যূনতম মানবিকতা নেই? তুমি আমার মেয়ের কাছে অপরাধী। আমি তোমাকে ঘৃণা করি। খিরাত কোনো তর্কে জড়ায় না। সে কেবল পাথরের মতো নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার কথা শেষ হলে আমি ভেতরে যাব। ডাক্তারের কাছে আমার মেয়ের সিরিয়াল চলে এসেছে। রাতে অফিসে ফিরে আসার ক্ষোভে খারিমের সব রিপোর্ট ছিঁড়ে ফেলে। কিন্তু টেবিলের ওপর পড়ে থাকা ছোট ছবিটির দিকে তাকাতেই তার পাথর মন গলে পানি হয়ে যায়। সে ডুকরে কেঁদে ওঠে। নিজের ভুল বুঝতে পেরে সে তার এক বন্ধুকে কল করে একজন সেরা কার্ডিওলজিস্টের ব্যবস্থা করতে বলে। সে ঠিক করে যেভাবেই হোক সে তার মেয়েকে বাঁচাবে। পরদিন সকালে আসার খিরাতের বন্ধুর বাড়িতে হাজির হয়। সে খারিমকে তার নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। আসার আসলে শুধু তার মেয়েকে নিতে চেয়েছিল, কিন্তু অসুস্থ শিশুর জন্য তার মায়ের ছায়াও অপরিহার্য। তাই মনে ঘৃণা থাকলেও সে খিরাতকে সাথে নিতে বাধ্য হয়। খিরাত মেয়ের চিকিৎসার কথা ভেবে অনিচ্ছার সত্ত্বেও আসারের গাড়িতে ওঠে। গাড়ি যখন আসারের বিশাল বাংলোর গেটে এসে থামে, খিরাতের বুকটা কেঁপে ওঠে। সৌভাগ্যবশত ফরিদা তখন শহরে নেই। 4 বছর আগে এই বাড়ি থেকে তাকে যেভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছিল সে প্রতিটি স্মৃতি খিরাতের চোখের সামনে ভেসে উঠতে থাকে। আজ সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু অর্ধাঙ্গিনী হিসেবে নয়, একজন অভাগী মা হিসেবে। বাড়িতে খারিমকে পেয়ে আসার যেন এক নতুন জীবন ফিরে পায়। মেয়ের নিষ্পাপ আবদার আর হাসি তার 4 বছরের জমাটবদ্ধ একাকিত্বকে ধুয়ে দিচ্ছে। পরদিন সকালে আসার পরম মমতায় খারিমের জন্য ব্রেকফাস্ট বানাতে গেলে খারিম আবদার করে বলে, বাবার সাথে মাকেও তো ব্রেকফাস্ট দিতে হবে। মেয়ের অকালপক্ষ আবদারে আসার ও খিরাত আবারও কিছুটা কাছাকাছি আসে, যদিও তাদের মাঝে অপমানের দেয়ালটা এখনো অটুট। হঠাৎ খারিম অসুস্থ হয়ে পড়লে আসার ও খিরাত তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানান খারিমের হার্টের বিশুদ্ধ ও দূষিত রক্ত মিশে যাচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খারিমকে বেশি দৌড়ঝাঁপ করতে নিষেধ করা হয়। মেয়ের সামনে আসার ও খিরাত স্বাভাবিক থাকার অভিনয় করলেও আসার আড়ালে খিরাতকে বিষাক্ত কথা শোনাতে ছাড়ে না। খিরাত কেবল মেয়ের মুখের দিকে তাকিয়ে সব অপমান মুখ বুজে সহ্য করে যায়। ফরিদা অন্য শহর থেকে কল করলে আসার অনেক কষ্টে সত্য গোপন করে। ফোন রাখার পর সে খিরাতের উপর ফেটে পড়ে। আসার চিৎকার করে বলে, মার কাছে আমাকে মিথ্যে বলতে হচ্ছে। মাকে কি বলবো? আমার পালিয়ে যাওয়া স্ত্রী 4.5 বছর পর ফিরে এসেছে আর সাথে একটা মেয়েও এনেছে, এই কথা বলবো? খিরাত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, এসব নিয়ে ভাবার সময় নেই আমার কাছে এখন শুধু আমার মেয়ের জীবনটা জরুরি। অফিসের কাজ সেরে আসার যখন সারা ও এক বন্ধুর সাথে কফি খাচ্ছিল তখন খারিমের ফোন আসে। একটি গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে আসার মেয়ের কাছে ছুটে যায়। আসার এখন সারার চেয়ে খারিমকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা সারাকে ভাবিয়ে তোলে। সন্ধ্যায় আসার খিরাত আর খারিমকে নিয়ে রেস্টুরেন্টে গেলে সেখানে সারার সাথে মুখোমুখি দেখা হয়। খিরাতকে দেখে সারা তাচ্ছিল্য স্বরে বলে, তুমি ফিরে এসেছো আর এটা তোমার মেয়ে? সারা আসারকে বিদ্রুপ করে বলে, তুমি সত্যি লাকি আসার, এত দিন পর নিজের স্ত্রীকে তো পেলেই সাথে অন্যের বাচ্চাও পেয়ে
গেলে? সারাই ইঙ্গিতে খিরাতকে অপবিত্র এবং খারিমকে খিজিরের সন্তান বলে ইনসাল্ট করে। আসার প্রচন্ড রেগে সারাকে সেখান থেকে চলে যেতে বলে। অপমান সহ্য করতে না পেরে সারা বাড়িতে গিয়ে ডুকরে কাঁদতে থাকে। সে দ্রুত এই খবর ফরিদাকে জানায় এবং তাকে যত দ্রুত সম্ভব ফিরে আসতে বলে। ফরিদা বুঝতে পারেন তার সাজানো বাগান এবার নষ্ট হতে চলেছে। সারা আসারের বাড়িতে ফোন করলে খারিম রিসিভ করে। খারিম সরল মনে জানায় তার বাবা অফিসে এবং মা তার জন্য স্যান্ডউইচ বানাচ্ছে। খিরাত ফোনটা হাতে নিলে সারা বাঁকা সুরে বলে, কেমন আছো খিরাত? শুনলাম খুব উঁচু হাওয়ায় উড়েছ, আসারকে আবার পটিয়ে নিলে? খিরাত এবার আর চুপ থাকে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, তোমার কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না, আর খবরদার দ্বিতীয়বার আমার মেয়ের কথা বলার চেষ্টা করবে না। গভীর রাতে খিরাত তার বাতুল খালাকে ফোন করে মনের গোপন ইচ্ছার কথা জানায়। সে কাঁদতে কাঁদতে বলে, খালা, খারিমের অপারেশনটা হয়ে যাক, তারপরে আমি ওকে আসারের কাছে রেখে চিরতরে চলে আসবো, কারণ আমার তো ওকে ভালো রাখার বা ওর চিকিৎসার খরচ চালানোর মতো সামর্থ্য নেই। ওর বাবার কাছে থাকলে অন্তত ও সুখে থাকবে। একজন মায়ের এই চরম আত্মত্যাগের কথা আসার বা ফরিদা কেউ কখনোই জানবে না। পরদিন সকালে ফরিদা বাড়িতে ফিরে খিরাত আর খারিমকে দেখে রমচণ্ডী মূর্তি ধারণ করেন। আসার তাকে শান্ত করার চেষ্টা করলেও রাতে ফরিদা আবার বিষোদ্গার শুরু করেন। তিনি আসারকে বলেন, যে মেয়ে স্ত্রী হয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে তাকে তুই ঘরে জায়গা দিলি কিভাবে? আসার এবার আর চুপ থাকে না, সে মায়ের উপর চিৎকার শুরু করে। ফরিদা তখন চাল পাল্টে বলেন, খিরাত বাচ্চার উসিলায় তোকে আবার ফাঁসাতে চাইছে, ও নিশ্চয়ই আমার নামে তোকে আজে বাজে কথা বলেছে। আসার বিরক্তি নিয়ে জানায় সার্জারি শেষ হলেই সে খিরাতকে বিদায় করে দেবে। পরদিন রাতে আসার খারিমকে ফরিদার কাছে নিয়ে আসে। ফরিদা আসারের সামনে খারিমের সাথে অত্যন্ত মিষ্টি ব্যবহার করেন, যেন তাকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছেন। কিন্তু আসারের চোখের আড়ালে গেলেই তার চেহারায় ঘৃণা আর বিরক্তি ফুটে ওঠে। আসারের সামনে নাতনিকে আদর করার এই পুরোটাই ছিল তার সাজানো অভিনয়। সুযোগ বুঝে ফরিদা খিরাতকে একা পেয়ে আক্রমণ করেন। তিনি তাচ্ছিল্য করে বলেন, ভেবেছিলে আমার অনুপস্থিতিতে আসারকে আবার কবজা করবে? বাচ্চা নিয়ে ফিরে এলেই ও তোমাকে মেনে নেবে? খিরাত এবার শান্ত কিন্তু অটল গলায় জবাব দেয়, আপনার ছেলে বা আপনার বাড়ি কোনোটাই আমার দরকার নেই। আমি কেবল আমার মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছি। আমি এখন আর আগের সেই বোকা মেয়েটি নই যে আপনার সব অন্যায় মেনে নেব। আপনার ছেলের বউ দুর্বল ছিল, কিন্তু খারিমের মা অনেক বেশি শক্তিশালী। ফরিদা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিলে খিরাত মনে করিয়ে দেয় যে মা নিজের ছেলেকে ধোঁকা দিতে পারে তার কাছে দয়া আশা করার বৃথা। সে আরো জানায় 4.5 বছর আগের কোনো সত্যি সে আসারকে বলবে না, কারণ সে চায় না আসার তার মায়ের আসল রূপ দেখুক। বাড়ির রাঁধুনি আসার ও খারিমের প্রিয় খাবারগুলো যত্ন করে সাজাচ্ছিল। ফরিদা তা দেখে ক্ষোভে ফেটে পড়েন। রাঁধুনি জানায়, আসার নিজে নির্দেশ দিয়েছে যাতে তার মেয়ের পছন্দ মতো সব খাবার তৈরি করা হয়। ফরিদার এই অযথা রাগারাগি আড়াল থেকে খিরাত আর খারিম শুনে ফেলে। এদিকে সুদূর আমেরিকা থেকে খিজির সারাকে ফোন করে জানায় যে সে এখন উচ্চবিত্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং সারাকে বিয়ে করতে সে ফিরছে। সারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে খিজিরকে কোনোভাবেই বিয়ে করতে চায় না। খিজির এবার ফরিদাকে ফোন করে ব্ল্যাকমেল শুরু করে। সে বলে ফরিদা যেন সারার বাড়িতে তার বিয়ের সম্বন্ধ নিয়ে যায়, না হলে সে 4.5 বছর আগের সব সত্যি আসারকে জানিয়ে দেবে। নিরুপায় ফরিদা নিজের চাপ সামলাতে না পেরে সে নিজের পাপ ঢাকতে খিজিরের প্রস্তাবে রাজি হতে বাধ্য হন। রাতে আসার খারিমকে বাইরে ডিনারে যাওয়ার প্রস্তাব দিলে খারিম বলে, আমি দাদিকে সাথে নিতে চাই না। দাদি আমার মাকে একদম পছন্দ করে না, সবসময় রাগারাগি করে। আসার তার মাকে বাঁচানোর চেষ্টা করলেও খারিমের নিষ্পাপ চোখে ফরিদার আসল রূপ ধরা পড়ে গেছে। পরদিন আসার তার মাকে সতর্ক করে দেয় যে তার কোনো আচরণের কারণে যেন খারিমের চোখে দাদির ভাবমূর্তি নষ্ট না হয়। গভীর রাতে খিরাত জায়নামাজে বসে মেয়ের জন্য আকুল হয়ে কাঁদছিল আর আল্লাহর কাছে দোয়া করছিল। খিরাতের এই নিভৃত কান্না দেখে আসারের মন কেঁপে ওঠে। সে কাছে গিয়ে খিরাতকে সান্ত্বনা দেয়। তাদের দুজনের মাঝে জমে থাকা দীর্ঘ বছরের বরফ কি তবে এই চোখের পানিকেই কেন্দ্র করে গলতে শুরু করেছে? পরদিন সকালে আসার সারার বাড়িতে যায় তাকে সান্ত্বনা দিতে। আসার জানায় আজ খারিমকে হসপিটালে ভর্তি করা হবে তার ওপেন হার্ট সার্জারির জন্য। সারা ক্ষোভের সাথে বলে, খিরাত এত কিছু করার পরও আবার সবকিছু ফিরে পেল, আর আমি তোমাকে ভালোবেসেও আজ
তিক্ত হাতে দাঁড়িয়ে আছে। আসার অপরাধ বোধ নিয়ে উত্তর দেয়, আমি তোমার কাছে সারা জীবন লজ্জিত থাকবো সারা। তুমি আমাকে যেভাবে চেয়েছিলে আমি সেভাবে তোমাকে কখনোই চাইতে পারিনি। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সারা সরাসরি আক্রমণ করে বলে, তুমি আসলে কেবল খিরাতকেই ভালোবেসেছো। আসার মুহূর্তকাল নিস্তব্ধ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এখন আমার মেয়ে ছাড়া আর কাউকেই ভালোবাসি না। ফরিদা সাহিনাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এলে সারা ভেবেছিল হয়তো আসারের সাথে তার বিয়ের কথা হচ্ছে, কিন্তু ফরিদা যখন খিজিরের নাম উচ্চারণ করেন সারা বজ্রহতের মতো স্তব্ধ হয়ে যায়। ফরিদা তাকে বোঝানোর চেষ্টা করেন, খিজির আমাকে ব্ল্যাকমেল করেছে, এখন এই বিয়েতে রাজি হওয়া ছাড়া উপায় নেই, পরে আমরা ওকে সরিয়ে দেব। সাহিনা ক্ষুব্ধ হয়ে বলেন, দেখো সারা, এই মহিলার চোখে তোমার দাম কতটুকু। তোমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করে এখন সে তোমার সম্বন্ধ আনছে ওই খিজিরের সাথে। সারা তিক্ত কণ্ঠে ফরিদাকে বলে, মা ঠিকই বলেছিল, আপনি আমাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন, আমি ধরতেই পারিনি। ফরিদা প্রতিশ্রুতি দেন যে তিনি শেষ পর্যন্ত আসার আর সারার বিয়ে দিয়েই ছাড়বেন, কিন্তু সারা ততক্ষণে ফরিদার আসল রূপ চিনে ফেলেছে। এদিকে হসপিটালের অপারেশন থিয়েটারের বাইরে খারিমের অপারেশন শুরু হয়। মেয়ের জীবনের আশঙ্কায় খিরাত কান্নায় ভেঙে পড়লে আসার তাকে আগলে ধরে সান্ত্বনা দেয়। এই বিপদের মুহূর্তে তাদের দীর্ঘ বছরের দূরত্ব মুছে গিয়ে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। আসারের স্পর্শ আর উপস্থিতি খিরাতকে এক অজানা শক্তি দেয়। অপারেশনের পর উত্তেজনার মাঝে খিজির সারাকে ফোন করে নির্লজ্জের মতো জিজ্ঞেস করে সে এই বিয়েতে খুশি কিনা। সারা এবার সব ভয় কাটিয়ে খিজিরকে সরাসরি জানিয়ে দেয়, আমি তোমার চেহারা, তোমার কণ্ঠস্বর, তোমার অস্তিত্ব সবকিছুর উপর বিরক্ত। আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না, আমার পিছু ছাড়ো তুমি। সারার এই অনমনীয় রূপ খিজিরের পরবর্তী পদক্ষেপকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। খারিমের অপারেশন শেষ হওয়ার পর হসপিটালের কেবিনে খিরাত যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে আসার তার উপর পরম মমতায় একটি চাদর জড়িয়ে দেয়। খিরাতের মলিন মুখের দিকে তাকিয়ে আসারের ভেতরটা হু করে ওঠে। সে মনে মনে বলে, আমি থাকতেও তুমি আজ কতটা ক্লান্ত খিরাত। যখন একা ছিলে তখন কিভাবে এই ছোট্ট বাচ্চাটার অসুস্থতার সাথে লড়াই করেছো, কেন একবারও আমাকে ডাকলে না। আমি জানি না তুমি যা করেছো কেন করেছো, কিন্তু একটা সত্যি হলো আমি তোমাকে ঘৃণা করতে গিয়ে হেরে গেছি, আমি আবার তোমাকে ভালোবেসে ফেলেছি। আসারের বিবেক তাকে বারবার দংশন করছে। সিঁড়িতে বসে সে নিজের সাথে লড়াই করে, একদিকে 4.5 বছরের ঘৃণা, অন্যদিকে হৃদয়ের গভীরে সেই পুরনো ভালোবাসা। তার বাবার কথা বারবার কানে বাজছে, খিরাত কাঁচা মাটির মতো, তাকে যে ছাঁচে রাখবে সে তাই হবে। আসার বুঝতে পারে সে আসলে নিজেকেই ফাঁকি দিচ্ছে। তার মন আজ খিরাতকে নির্দোষ বলে মেনে নিতে চাইছে। আসার খিরাতকে বলে যে সে খারিমকে নিজের কাছেই রাখবে। খারিমের মা হিসেবে খিরাত তার কাছে কিছু চাইতে পারে, কিন্তু খিরাত শান্ত স্বরে বলে সে আর কিছুই চায় না। আসার যা করেছে তার জন্য সে কৃতজ্ঞ। আসার যখন তাকে জিজ্ঞেস করে, তোমার চোখে আমাকে নিয়ে এত অভিযোগ কেন খিরাত? খিরাত কোনো উত্তর না দিয়ে নীরবে দীর্ঘশ্বাস ফেলে। এই নীরবতা আসারের মনে আরো হাজারো প্রশ্ন জন্ম দেয়। খিজির দেশে ফিরেই ফরিদাকে চেপে ধরে। সারা কেন তাকে বিয়ে করতে মানা করছে আর সে জানতে চায়। ফরিদা কুটিলতার সাথে সাহিনের উপর দোষ চাপিয়ে বলেন, সাহিনাই নিশ্চয়ই সারাকে কান পড়া দিচ্ছে। খিজির সাফ জানিয়ে দেয়, আগামী 2 দিনের মধ্যে যদি বিয়ের খবর পাকা না হয় তবে সে চরম কিছু করবে। ফরিদা বুঝতে পারেন তার পায়ের তলার মাটি সরছে। বাড়ি ফিরে আসার খিজিরকে দেখে রাগে ফেটে পড়ে। সে ফরিদাকে প্রশ্ন করে, এই লোকটাকে কেন বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হলো? ফরিদা আবারও এক ভয়ঙ্কর মিথ্যে শোনান। তিনি বলেন, খিজির আসলে খিরাতের সাথে দেখা করতে এসেছিল, ও চায় তোমাদের ডিভোর্স হয়ে যাক। মায়ের মুখে এই কথা শুনে আসার খিরাতের ওপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে হসপিটালে তার সাথে দেখা করতে ছোটে। হসপিটালের কেবিনের বাইরে আসার যখন পৌঁছায় তখন সে ভেতর থেকে খিরাত ও বাতুল খালার কথোপকথন শুনতে পায়। খিরাত কাঁদছে আর বলছে, খালা, আমি খারিমকে আসারের কাছেই রেখে যাব। আমি ওর জন্য কিছুই করতে পারিনি। আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে যে আমি আমার বাচ্চার জন্য কিছু করতে পারিনি বলে আজ আসারের সামনে দাঁড়াতে হয়েছে। আসার ওর সব দায়িত্ব নিতে পারবে, ওর জীবনটা সুন্দর করতে পারবে। আমি ওর জন্য কেবল বাধা হয়েই থাকবো। বাইরে দাঁড়িয়ে আসারের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে বুঝতে পারে খিরাত তাকে ঘৃণা করার জন্য নয়, বরং নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবছে। আসার এবার সব দ্বিধা ছেড়ে ভেতরে ঢোকে এবং গম্ভীর স্বরে খিরাতকে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে।
গেছে। আসার খিরাতকে নদীর পাড়ে নিয়ে গিয়ে আবারও তার পুরনো অভিযোগগুলো উগরে দেয়। সে বলে, তোমার তো একটা মিথ্যা বললে রাতে ঘুম আসতো না, তবে এত বড় ধোঁকা কিভাবে দিলে? আমার ভালোবাসার কথা কি একবারও মনে পড়েনি? খিরাত এবার আর চুপ করে অপমান সয় না। সে কড়া গলায় জানিয়ে দেয় যে তার আর কিছুই চাওয়ার নেই, সে কেবল মেয়ের সুস্থতা চেয়েছিল। আসার যখন প্রস্তাব দেয় যে খারিমের সুখের জন্য তাদের নতুন করে শুরু করা উচিত, খিরাত সরাসরি তা নাকচ করে দেয়। আসার বলে সে নির্লজ্জের মতো খিরাতকে মাফ করে দিতে রাজি, কিন্তু খিরাত পাল্টা প্রশ্ন করে, আমি আপনার কাছে ক্ষমা চাইলাম কবে? খিরাতের এই আত্মসম্মানবোধ আসারকে স্তব্ধ করে দেয়। হসপিটালে ফিরে আসার তার মাকে ড্রপ করতে যায়। ফরিদা আবারও খিরাতকে ডিভোর্স দেওয়ার কথা বললে আসার জানায় যে খিরাতি আসলে তাকে ছেড়ে চলে গেছে। ওদিকে খিরাত নিজের বুক ফেটে গেলেও মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে রাতে চুপচাপ তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে খারিম ও আসার তাকে খুঁজে পায় না। টেবিলে পড়ে থাকে একটি ছোট্ট চিঠি, যেখানে খিরাত লিখে গেছে খারিমের সুন্দর ভবিষ্যতের জন্য সে তাকে বাবার কাছেই রেখে গেল। অফিসে খিজির এসে সত্য বলতে চাইলেও আসার তাকে এক মুহূর্তের সময় না দিয়ে বের করে দেয়। রাতে একা বসে থাকার সময় বৃষ্টি শুরু হলে আসারের মনে পড়ে যায় খিরাতের সাথে কাটানো বৃষ্টির সেই মধুর স্মৃতিগুলো। বিষণ্ণ মনে সে আলমারি থেকে খিরাতের পুরনো বক্সটি নামায়। সেখানেই হঠাৎ বেরিয়ে আসে 4.5 বছর আগের সেই ধুলো জমা অপঠিত চিঠিটি, যা বাড়ির মালি তাকে দিয়েছিল। চিঠিটি পড়তে পড়তে আসারের পায়ের তলার মাটি সরে যায়। সেখানে খিরাত লিখেছিল, আসার তুমি কোথায়? মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আজ তুমি যা দেখেছো সব মায়ের প্ল্যান ছিল। মায়ে আমাকে খিজিরদের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল, সেখানে সাহিনা আন্টিও ছিল। আমাকে বিশ্বাস করো আসার, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আসারের সন্দেহ ঘনীভূত হয়। সে সত্য জানতে ফরিদার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে ফরিদার কণ্ঠস্বর ভেসে আসে। তিনি খিজিরকে ধমকাচ্ছেন। ফরিদার ফোনে চিৎকার করে বলছেন, যাও আসারকে গিয়ে সব বলে দাও আমি তোমার মতো ব্ল্যাকমেলারের সাহায্য নিয়ে ভুল করেছি। ফোন রেখে ফরিদা ভিড় করে বলেন, তার চেয়ে বড় ভুল করেছি 4.5 বছর আগে, যখন জানতে পারলাম ওর পেটে বাচ্চা। তখনই ক্লিনিকে ঝামেলাটা শেষ করে দেওয়া উচিত ছিল। কে জানতো ওই বাচ্চা নিয়েই ও আবার ফিরে আসবে। নিজের মায়ের মুখে ওই পৈশাচিক সত্য শুনে আসার উন্মাদ হয়ে যায়। তার বাবার দেওয়ার সেই কথা, খিরাতকে সুখে রাখার প্রতিজ্ঞা সে রাখতে পারেনি। আসার হাহাকার করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে ঘটে আরো এক ভয়াবহ ঘটনা। খিজিরের সাথে বিয়ের চাপ সইতে না পেরে সারা আত্মহত্যা করে। সাহিনা ফোন করে ফরিদাকে অভিশাপ দিয়ে বলেন, সারা মারা গেছে। আজ আমি যেভাবে সন্তানের জন্য ছটফট করছি, তোমাকেও সেভাবে তোমার সন্তানের জন্য ছটফট করতে হবে। স্তব্ধ ফরিদা দিশেহারা হয়ে আসারের রুমে ঢোকেন তাকে খুঁজতে। আসার সেখানে নেই, কিন্তু তার নজরে পড়ে টেবিলের উপর রাখা খিরাতের সেই পুরনো খোলা চিঠি। ফরিদা বুঝতে পারেন তার সাজানো দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আসার সব জেনে গেছে। খিরাত তার মেয়ের বিরহে যখন কাতর, তখনই আসার সেখানে পৌঁছে জানায় যে খারিম কিছুই খাচ্ছে না। মাতৃত্বের টানে খিরাত সব অভিমান ভুলে আসারের সাথে সেই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢোকা মাত্রই ফরিদা আবারও বিষোদগার শুরু করেন এবং খিরাতের চরিত্র নিয়ে জঘন্য কথা বলেন। কিন্তু এবার আসার আর নীরব দর্শক নয়, সে তার মায়ের চোখের দিকে তাকিয়ে বজ্রকঠিন স্বরে বলে, তুমি যদি খারিমের রক্ত নিয়ে প্রশ্ন তোলো মা, তবে তো তোমার কাছেও আমার কোনো প্রমাণ নেই যে আমি বাসিরাত হোসেনের ছেলে। মা হয়ে নিজের সন্তানের ভালোবাসাকে তুমি নিজ হাতে জবাই করেছো। আজ থেকে খিরাত আমার সাথে থাকবে, আর কেউ তাকে সরাতে পারবে না। মায়ের প্রতি এমন কঠোর প্রতিবাদ শুনে খিরাত কান্নায় ভেঙে পড়ে। অবশেষে 4.5 বছর পর সে তার হারানোর সম্মান আর অধিকার ফিরে পেয়েছে। ফরিদা যখন নিজের রুমে ফিরে যান, তখন তিনি তার মৃত স্বামী বাসিরাতকে হ্যালোসিনেট করতে শুরু করেন। বাসিরাত তাকে বলেন যে ফরিদা আজ আসারের চোখে পৃথিবীর সবচেয়ে নিচু স্তরে নেমে গেছেন। সারার মৃত্যু, খিজিরের ব্ল্যাকমেল আর আসারের এই ঘৃণা সব মিলিয়ে ফরিদা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন খিরাতের সেই চ্যালেঞ্জে খিরাত জিতে গেছে আর তিনি হেরে গেছেন। আসারের দীর্ঘদিনের ভুল ভেঙেছে। সে খিরাতের সামনে হাঁটু গেড়ে বসে তার সাথে করার প্রতিটি অন্যায়ের জন্য ক্ষমা চায়। খিরাতও উদার মনে আসারকে ক্ষমা করে দেয়, কারণ সে জানতো আসারও পরিস্থিতির শিকার ছিল। তাদের জীবনের অন্ধকার অধ্যায়টি শেষ হয়ে ভালোবাসার এক নতুন বসন্ত শুরু হয়। কয়েকদিন পর দেখা যায় মানসিক ভারসাম্য হারিয়ে ফরিদা এখন পুরোপুরি পাগল। যে দম্ভ আর আভিজাত্য নিয়ে তিনি চলতেন তা এখন ধুলোয় মিশে গেছে। আসার ও খিরাত মহানুভবতা দেখিয়ে তাকে
ফেলে দেয়নি, বরং নিজেদের কাছে রেখে তার সেবা করছে। ফরিদা এখন সারার কথা বলে চিৎকার করেন, কিন্তু নাতনি খারিমকে দেখলে তিনি শান্ত হয়ে হাসেন। তিনি নিজের নাতনিকে পরি বলে ডাকেন, অথচ একদিন তাকেই তিনি অস্বীকার করেছিলেন। ওদিকে খিজির অনুতপ্ত হয়ে সাহিনের কাছে গিয়ে মাফ চায়। সে বুঝতে পারে ফরিদার নোংরা খেলার অংশ না হলে হয়তো সারা আজ বেঁচে থাকতো। সাহিনা তাকে জানিয়ে দেন যে এই আফসোস এখন সারা জীবনের সঙ্গী। খিজির ব্যর্থ হৃদয়ে চিরতরে দেশ ছেড়ে আমেরিকায় ফিরে যায়। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি আকাশ ভেঙে বৃষ্টি নামছে। 4.5 বছর আগে যে বৃষ্টি তাদের বিচ্ছেদের সাক্ষী ছিল, আজ সেই বৃষ্টিতেই আসার এবং খিরাত এবং তাদের ছোট্ট খারিম একসাথে ফিরছে। তাদের হাসি আর আনন্দের মধ্যে দিয়ে একটি ভেঙে যাওয়ার সংসার আবারও পূর্ণতা পায়। তো পরিশেষে একটি সাজানো সংসার ধ্বংস হওয়ার জন্য সামান্য একটি ভুল বোঝাবুঝি যথেষ্ট। এই গল্প আমাদের শেখায় যে অন্ধবিশ্বাস যেমন খারাপ, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অবিশ্বাস করাও চরম অন্যায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।